আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি পারভিন মিতু এবং একই সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। সব জাতিগোষ্ঠী নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি, এমনটি জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দলমতের ঊর্ধ্বে উঠে নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করবে। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নির্বাচন বানচাল করার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত। উগ্রবাদ ছড়িয়ে বিভক্তি ও বিভাজন তৈরির পায়তারা চলছে বলে অভিযোগ তার। রুদ্র রফিকের রিপোর্ট। ময়মনসিংহ টাউন হল মিলনায়তনে আয়োজন করা হয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সমাবেশ। অনুষ্ঠানে সমতল অঞ্চলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতাদের সাথে যোগ দেন বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী নির্বাচন বানচালের চক্রান্ত করছে একটি গোষ্ঠী। একটা চক্রান্ত চলছে যে বাংলাদেশের ভবিষ্যতে যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য একটা গোষ্ঠী চেষ্টা করছে। তারা বিভিন্ন রকম উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়, বিভাজন সৃষ্টি করতে চায়। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হবে। পাহাড়ি ও সমতলের ক্ষুদ্র বৃহৎ সকল জাতিগোষ্ঠীর সংবিধান প্রদত্ত নাগরিক অধিকার, জীবন, সম্ভ্রম এবং সম্পদের পুনর্নিরাপত্তা বিধানের সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া সহজ করবে বিএনপি। বাঙালি, অবাঙালি তথা সকল জাতিগোষ্ঠী নিয়ে বাংলাদেশি নাগরিকগণ মিলেমিশে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ও সমাজ, একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। নিরাপদ দেশের জন্য আগামী নির্বাচনে বিএনপিকে সমর্থন দিতে ক্ষুদ্র জনগোষ্ঠীর কাছে আহ্বান তারেক রহমানের। আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায়। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। কোনো শক্তি ফেব্রুয়ারির নির্বাচনকে প্রতিহত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেছেন, জনগণের চাহিদার বাইরে গিয়ে কোনো পিআর পদ্ধতি গ্রহণ করা হবে না। আলাদা অনুষ্ঠানে তারা একথা বলেন। আলোয়ান খানের রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রায় 11 বছর পর আয়োজন করা হয় নেত্রকোনা বিএনপির সম্মেলন। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কয়েকটি দল নির্বাচন বাধাগ্রস্ত করতে পিআর পদ্ধতির দাবি তুলেছে। নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে, প্রার্থীরা জনসংযোগ করছে। এখন সেই নির্বাচনের বিরুদ্ধে যদি কেউ কোনো দল বক্তব্য দেয়, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে প্রজন্ম ৭১-এর ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, স্বৈরাচার হাসিনা পালাতে বাধ্য হলেও তার দোসররা এখনো তৎপর। যে রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে, সেই রোড ম্যাপেই এখানে বাধা আসবে, অনেক রকম বাধা আসবে। সেই বাধাকে অতিক্রম করবে আমার এই তরুণ প্রজন্ম, তরুণের দল, যারা সব সময় দেশকে রক্ষা করেছে। জনগণের চাহিদার বাইরে গিয়ে অন্য কোনো পদ্ধতিতে নির্বাচন গ্রহণ করা হবে না বলেও জানান তিনি। কোনো পিআর পদ্ধতি চলবে না। আলোয়ান খান, আরটিভি, ঢাকা। দেশের বড় ৩ রাজনৈতিক দলের সঙ্গে কাল বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। আগামী নির্বাচন ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এই বৈঠক বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরো বলেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আরো জানাচ্ছেন বিপুল দেবরায়। দেশের বিদ্যমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রোববার বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার বিকেল ৩টায় বিএনপি, 4:30টায় জামায়াতে ইসলামী এবং সন্ধ্যা 6টায় এনসিপির সঙ্গে বৈঠক হবে বলে জানান প্রেস সচিব। শনিবার বিকেলে যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন তিনি। কিছু পার্টির সাথে, রাজনৈতিক দলের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার বসবেন। ৩টার সময় বিএনপির সাথে বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে। আগামীকাল ৩টার সময় বিএনপির সাথে মিটিং আছে, 4:30টায় জামাত এবং সন্ধ্যা 6টায় এনসিপি।
এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে আয়োজিত এক সভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রেস সচিব। এই ঘটনার উপরে একটি জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে এবং এই তদন্ত ইম্পার্শিয়াল জুডিশিয়াল তদন্তটা করবেন হচ্ছে একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে। কালকের ঘটনায় জাতীয় পার্টির কোনো রোল ছিল কিনা সেটা এই তদন্ত কমিটি খতিয়ে দেখবে। কোনো ধরনের ষড়যন্ত্র নির্বাচন পেছাতে পারবে না জানিয়ে শফিকুল আলম আরো জানান, আগামী বছরের 15 ফেব্রুয়ারির আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। স্ট্রংলি আমরা বলছি ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এই কোনো শক্তি না এটা প্রতিহত করতে পারবে। ইলেকশন ঠিক ফেব্রুয়ারির 15 তারিখের আগে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। বিপুল দেবরাই, RTV, ঢাকা। জ্ঞান ফিরলেও এখনো শঙ্কামুক্ত নন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। অতিরিক্ত রক্তক্ষরণে মাথায় জমেছে পানি, দেখতে পাচ্ছেন না এক চোখে, এমনটাই জানিয়েছেন চিকিৎসক। এদিকে নূরের খোঁজ নিতে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এমন হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত বিচারের দাবি তোলেন। আর এ ঘটনায় সেনাপ্রধান ও স্বরাষ্ট্র উপদেষ্টা দায় এড়াতে পারেন না উল্লেখ করে উপদেষ্টার পদত্যাগ চান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। সাদিয়া কানিজের রিপোর্ট। রাজধানীর কাকরাইলে শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ সেনাবাহিনীর পিটুনিতে আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী। এ সময় নূরের মাথা ও নাক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শনিবার সকালে জ্ঞান ফিরলেও আঘাতের মাত্রা বেশি হওয়ায় এখনও শঙ্কা কাটেনি। উন্নত চিকিৎসায় 6 সদস্যের বোর্ড গঠন করেছেন চিকিৎসকরা। সে যেভাবে মারাত্মকভাবে আহত হয়েছে সেটি হয়তো আরো খারাপ দিকেও টার্ন নিতে পারত। যে এই ধরনের ঘটনা যে বা যারা ঘটিয়েছেন তাদেরকে অবশ্যই বিচারের আওতাধীন আসা উচিত। ওনার যদি আরেকটু বয়স হতো আমরা হয়তো একজন মৃত ব্যক্তিকে পেতাম। ওনার সাবঅ্যারাকনয়েড হিমোরেজ হচ্ছে। সাবঅ্যারাকনয়েড হিমোরেজটা হলো মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন, কিন্তু দ্যাট হিমোরেজ ইজ রিপ্লেসড বাই ফ্লুইড, এটাকে ব্রেন ইডেমা বলে। এটা আরও খারাপ জিনিস। আমরা এখন আল্লাহ করতেছি এই মাথার পানিটা যদি বেড়ে যায় ওনার এই কনশাস লেভেল কিন্তু থাকবে না, তখন আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। হাসপাতালে নূরের খোঁজ নিতে যান বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা। এমন ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের। গণতন্ত্রের রূপান্তরের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই প্রক্রিয়া আমরা অতি শীঘ্র সম্পন্ন করব, যাতে করে গতকাল নুরুর উপরে যে ঘটনা হয়েছে সেটার জন্য এদেশে আর কোনোদিন পুনরাবৃত্তি না ঘটে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। আমরা অবশ্যই পুলিশের বিরুদ্ধে এবং সেনাবাহিনীর যারা ছিল তাদের নামে মামলা দিতে চাই, কিন্তু আমার প্রশ্ন হলো সেনাবাহিনীর নামে কি থানায় মামলা নেওয়া হবে? স্বরাষ্ট্র উপদেষ্টা, গতকালের ঘটনার পর থেকে আপনি আর এই পদে কোনোভাবেই থাকতে পারেন না। কার নির্দেশে সেনা সদস্যরা এমন ঘটনা ঘটিয়েছে এমন প্রশ্নও তোলেন তিনি। সেনাবাহিনীর কতিপয় দুষ্কৃতিকারী। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। আগামী 48 ঘন্টার মধ্যে জাতীয় পার্টি নিষিদ্ধের আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ। বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ ও সংহতি সমাবেশে এই আলটিমেটাম দেওয়া হয়। এ সময় চলমান সংকট সমাধানে রাজনৈতিক সব দল নিয়ে বৈঠকের আহ্বান জানান সাধারণ সম্পাদক রাশেদ খান। এদিকে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু প্রার্থীরাও। বিলাল হোসেনকে সাথে নিয়ে GM মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। এ হামলায় আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ দলের অর্ধশতাধিক নেতাকর্মী।
এই ঘটনার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে গণ অধিকার পরিষদ। প্রতিবাদ জানায় বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তিরা। বিচারের দাবিতে বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও বিক্ষোভ ও সংহতি সমাবেশ করে গণ অধিকার পরিষদ। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জাতীয় পার্টিকে নিষিদ্ধের পাশাপাশি গণহত্যার দায়ে জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি জানান। যে বর্বরচিত হামলা নূরের চালানো হয়েছে তার জন্য নিন্দা এবং দোষীদের গ্রেপ্তার এবং তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য দাবি জানিয়ে হামলার ঘটনা নিয়ে প্রতিবাদ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর প্রার্থীরাও। সেনাবাহিনীর হামলার নির্মমতা দেখেছেন। গতকালকের ঘটনার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তটা আরো বেশি সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত থাকবে। জিএম মাহমুদ, RTV, ঢাকা। তফসিল ঘোষণার 3 মাস আগে একটি দলের কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা নির্বাচনের দিকে হাঁটার লক্ষণ নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। বলেন, গেল রাতে সেনাবাহিনী আমাদের আগুনের হাত থেকে বাঁচিয়েছে। মব নিয়ন্ত্রণ করতে না পারা সরকারের না থাকার শামিল। কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। নূরের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে শামীম হায়দার বলেন, একটি দলকে নিষিদ্ধ করা আরেকটি দলের আদর্শ হতে পারে না। রাষ্ট্রবাহিনীর ওপর আঘাত করা রাষ্ট্রদ্রোহিতার শামিল উল্লেখ করে তিনি বলেন, বাড়াবাড়ি হয়েছে কিনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। ডাকসু নির্বাচনে জোরালো প্রচার চালাচ্ছে প্রার্থীরা। 8 দফা ইশতেহার ঘোষণা করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা জানালেন প্রার্থীদের অনেকে। তবে পরিবেশ নিয়ে শঙ্কিত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সেনা মোতায়েনের বিষয়টি তুলে ধরার কথা জানান চিফ রিটার্নিং কর্মকর্তা। এদিকে নির্বাচন উপলক্ষে 7 থেকে 10 সেপ্টেম্বর সব ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে ক্যাম্পাস। ভোটের প্রত্যাশায় প্রার্থীরা যাচ্ছে ভোটারদের দ্বারে দ্বারে। জগন্নাথ হলে বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধা জানান ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। এ সময় ভোটের দিন সেনা মোতায়েনের বিষয়ে প্রশাসনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ তার। সেনাবাহিনীর যে বিষয়টা ইতিমধ্যেই একটা আতঙ্ক সৃষ্টি করেছে। গতকালকে সেনাবাহিনীর হামলার নির্মমতা দেখেছেন। গতকালকের ঘটনার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তটা আরো বেশি সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত থাকবে। 8 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। বিশ্ববিদ্যালয় জাতীয় রাজনীতির মহড়া, অস্ত্রের যন্ত্রণানীন এবং ক্যাডার ভিত্তিক রাজনীতির অবসান ঘটিয়ে জীবন, কর্ম, জ্ঞান, দক্ষতা ও সেবাভিত্তিক নাগরিক তৈরি করার লক্ষ্যে শিক্ষার্থীদের প্রস্তুত করা হবে। হল সংসদের প্রার্থীরাও যাচ্ছে ভোটারদের দ্বারে দ্বারে। শিক্ষার্থীদের মাঝে যে ভয় গুজব ছড়ানো রয়েছে ছাত্রদল নিয়ে, সেই ভয় গুজব প্রোপাগান্ডাকে পাশ কাটিয়ে শিক্ষার্থীরা কিন্তু আমাদের সাড়া দিচ্ছে। নির্বাচন ঘিরে শঙ্কিত হলে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে ভাবা হবে বলে জানান চিফ রিটার্নিং কর্মকর্তা। প্রয়োজন হলে সেনাবাহিনী যেহেতু মাঠে এখন স্ট্রাইকিং ফোর্স হিসেবে কর্মরত আছে, ইফ নেসেসারি যদি আমাদের কোনো ধরনের আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে তখন আমরা প্রশাসনকে বলবো। তবে শুধু ইশতেহার নয়, ব্যক্তি দেখে ভোট দিতে চায় অনেকে। দলীয় রাজনীতি বন্ধের জন্য যা যা স্টেপ নেওয়ার প্রয়োজন তারা সেসব নিবে, আমরা এটা প্রত্যাশা করি। একজন শিক্ষার্থীর যতগুলা সুযোগ সুবিধা পাওয়া দরকার এগুলা একজন ভিপি বা অন্যান্য যে প্রার্থী আছে তাদের থেকে এগুলো প্রত্যাশা। আসছে 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। রাকিব হাসান, RTV, ঢাকা। জমে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচন।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরে শুরু হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা। সকাল থেকে শিক্ষার্থীদের কাছে ভোট চাচ্ছে প্রার্থীরা। এর মধ্যে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাম দল, স্বতন্ত্র, সমমিলন নামে আলাদা 5টি প্যানেল ঘোষণা করেছে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের পাশাপাশি চলছে প্রার্থীদের ডোপ টেস্ট। মনোনয়নপত্র বিতরণ শেষ হবে কাল। মনোনয়নপত্র জমা 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 11 সেপ্টেম্বর। বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর চলছে। দর্শক, সেখানে রয়েছেন সহকর্মী বিল্লাল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিল্লাল, জাতীয় পার্টির কার্যালয়ে হামলার বিষয়ে আমাদেরকে সেখানকার পরিস্থিতি বিস্তারিত জানাবেন। সুজনা, আসলে আপনাকে জানিয়ে রাখি যে গতকালকে গণঅধিকার পরিষদের যেই সভাপতি বিপিনুর হামলার পর কিন্তু জাতীয় পার্টির কার্যালয়কে অনেকটা উত্তপ্ত পরিস্থিতি কিন্তু তৈরি আজকে সেই বিকাল থেকে কিন্তু ছিল। আমরা আপনাকে বলে রাখি আজকে যে গণঅধিকার পরিষদের বিজয়নগরে তাদের যে কার্যালয় সেখানে একটা সমাবেশ ছিল। সেই সমাবেশ শেষ হওয়ার পরই কিছু লোকজন এসে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় আছে সেখানে কিন্তু তারা হামলা চালিয়ে কিন্তু বলা যায় যে কার্যালয়টি ভাঙচুর করে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এটা কিন্তু কার্যালয়ের এদিকে দেখান, কার্যালয়ে যে যে নিচতলা যেটি বলা যায় সেখানে কিন্তু তারা আগুন দিয়ে কিন্তু ধরিয়ে দিয়েছে। পাশাপাশি বলা যায় যে এখানে যে বই রাখে সে একটি অংশ কিন্তু পড়ে গেছে। পরবর্তীতে কিন্তু পুলিশের সাথে এখানে যারা ভাঙচুর করতে এসেছে তাদের সাথে কিন্তু কয়েক দফা সংঘর্ষ হয়। এখানে আসলে কতজন হতাহত হয়েছে সে খবরটা আমরা এখনো পাইনি। তবে বলা যায় যে এখানকার যে আগুন এবং পরিস্থিতি পুরোটাই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু নিয়ন্ত্রণে নিয়েছে। আমরা একজনের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করবো এখানে আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছে। আমাদের লাইব্রেরিতে অনেক পরিমাণ ক্ষতি হয়েছে। এখানে আমাদের বই ছিল, আমাদের ওই লাইব্রেরিতে অসংখ্য বই ছিল, বইগুলো পুরো ফেলেছে তারা। হ্যাঁ, এখানে যারা উচ্ছৃঙ্খল মবকারী তারা এসে আমাদের এই অফিসে, মবেরা আজকে বারবার আমাদের পার্টি অফিসে এই নিয়ে তারা 3বার হামলা করলো আমাদের অফিসে। একটু গেছিল তারা আগুন দেয়, আজকে আমাদের লাইব্রেরিতে আগুন দিছে তারা। আমাদের এখানে যদি এই ভবনে আগুন লাগতো আশেপাশে ভবনগুলোতে আগুন লেগে যেত। আপনাদেরকে আপনার মধ্যে আরেকটি তথ্য আমরা দিয়ে রাখি যে এই ঘটনায় কিন্তু পুলিশ কিন্তু এখানে কিন্তু আসছেন, যারা এই জায়গায় আসলে জড়ো হচ্ছেন তাদের কিন্তু পুলিশ সরিয়ে দিচ্ছেন। বলা যায় যে জাতীয় পার্টির যে অফিস, সেই অফিসটি এখনো পুরোপুরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে। এখানে কিন্তু জাতীয় পার্টির যে সকল নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু এখানে কেউ নেই। বলা যায় যে পুরো এলাকাটি এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তো এই ধন্যবাদ আপনাকে। মেট্রো রেলের এমআরটি লাইন 1 নির্মাণের একটি প্যাকেজে জাপানের বাইরে ঠিকাদার থাকবে কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। মেট্রো কর্তৃপক্ষ বলছে কেবল একই ধরনের কোম্পানি দরপত্র জমা দেওয়ায় প্রতিযোগিতা হচ্ছে না। এদিকে বিশেষজ্ঞরা বলছেন বিগত সরকারের আমলে অতি মূল্যায়িত টেন্ডারের কারণে ব্যয় বেড়েছে। এছাড়া পাতাল রেলের কারণেও এর খরচ আরও বাড়বে বলে আশঙ্কা তাদের। মেট্রো রেল নিয়ে শাকিবুর রহমানের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব, ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। মেট্রো রেলের এমআরটি লাইন 5 উত্তর, যা হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত হবে। মোট 20 কিলোমিটার পথে হবে 14টি স্টেশন, যার মধ্যে 9টি পাতাল ও 5টি উড়া স্টেশন থাকবে। এমআরটি লাইন 1-এর বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত অংশে পুরোটাই হবে মাটির নিচে, আর নতুন বাজার থেকে পূর্বাচল রুটের 2টি স্টেশন হবে পাতালে। পাতাল মেট্রো নিয়ে সংশয় প্রকাশ করেছেন পরিবহন বিশেষজ্ঞরা। তারা মনে করেন এতে আয় ব্যয়ের হিসেব কোনোভাবেই মিলবে না। ন্যাচারাল ভেন্টিলেশন, ন্যাচারাল আলো, সবকিছুই ন্যাচারাল। আর আন্ডারগ্রাউন্ডে গেলে যেদিন উদ্বোধন হবে ওদিনই আইসিইউতে ঢুকে যায়। আর্টিফিশিয়াল আলো, আর্টিফিশিয়াল বাতাস, এনার্জি হাংরি। মেট্রো 6 এলিভেটেড হয়েই আমি ভাড়াটা বাড়িয়ে দিয়েছি, তাহলে আন্ডারগ্রাউন্ডে গেলে আমি জানি না এই খরচটা কিভাবে উঠবে। মেট্রো লাইন 1-এর প্যাকেজ শুধু জাপানি ঠিকাদারকে কাজ দেওয়ার অভিযোগ উঠলেও মেট্রো কর্তৃপক্ষ বলছে প্রতিযোগিতার জন্য তারা আশানুরূপ সাড়া পাননি। একটি কোম্পানি না, বিভিন্ন কোম্পানি আসতেছে প্রায়, বাট সিমিলার নেচার অফ কোম্পানি আসতেছে। ফান্ডামেন্টাল রিফর্ম টানতে চাই যে এখানে কম্পিটিশন হওয়া দরকার। কম্পিটিশন হলে অটোমেটিক্যালি এটা ক্যাপেক্স কমে আসবে,
এটার অপেক্ষা কমে আসবে। লোকাল ম্যাটেরিয়াল ইউজের জন্য, লোকাল এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্য কোচগুলি যাতে আমাদের দেশে প্রথম স্টেজে এখানে অ্যাসেম্বলি হয়, তারপরে যাতে আমরা ম্যানুফ্যাকচার করতে পারি অন্য মেট্রোর জন্য। সব টেন্ডার রিভিউ করে দেখার তাগিদ দিয়ে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন প্রতিযোগিতা না বাড়লে ব্যয় বাড়বে। এটার একটা যথেষ্ট পরিমাণ রিভিউ করার দরকার আছে। একটু হোঁচট খেলেও যদি আমরা সাশ্রয়ী মূল্যে করার জন্য, যেটা আমরা অলরেডি একটা ফল পেয়েছি, টেন্ডার হয়ে গিয়েছিল, অ্যাওয়ার্ডও হয়ে গিয়েছিল, রিনেগোশিয়েট 3 বার করে আমি জনগণের পয়সাটা কমিয়েছি, এটা চারটিখানি কথা না। এই সরকারের জন্য একটা বড় অর্জন। আগের সরকার বিশেষ করে যেই এমডি ছিল, নন টেকনিক্যাল এমডি, তারা মেট্রো সম্বন্ধে কিছু ধ্যান জ্ঞান রাখে না। তাদের আওতায় যেই টেন্ডারগুলি হয়েছে সবসময় অতিমূল্যায়িত হয়েছে। মেট্রো রেল নির্মাণে ঋণের শর্ত শিথিল ও ব্যয় কমানোর বিষয়ে জাইকার সঙ্গে দর কষাকষি করছে অন্তর্বর্তী সরকার, যা ইতিবাচক হিসেবে দেখছেন পরিবহন সংশ্লিষ্টরা। সাকিবুর রহমান, RTV, ঢাকা। বাংলাদেশের অর্থনীতির জন্য ট্রাম্পের ট্যারিফ নীতি বড় সুযোগ তৈরি করেছে বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। এতে চলতি বছরই চীন ও ভারতের $2.32 বিলিয়ন বাজার নেবার সম্ভাবনা তৈরি হয়েছে। বলেন, তুলনামূলক বিচারে গত বছরের চেয়ে চলতি অর্থ বছরের সার্বিক অর্থনীতি এখন কিছুটা স্বস্তিদায়ক। আগের চেয়ে মূল্যস্ফীতি কমেছে, ডলারের মূল্য স্থিতিশীল আছে। বিনিয়োগ চাঙা করতে ভালো নির্বাচন দরকার বলে মনে করেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। আর্থিক খাতে সংস্কারের যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো অব্যাহত রাখার পরামর্শ তার। সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজন ছায়া সংসদে এসব কথা বলেন তিনি। নাম্বার 1 ব্র্যান্ড প্রান্তিক পর্যায়ে চায়ের দোকানদারদের পাশে থাকতে নিয়মিত নানা উদ্যোগ গ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় আয়োজিত হয় নাম্বার 1 বাবার কৃতি সন্তান সংবর্ধনা 2025। রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে এসএসসি সমমান 2025 পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত চায়ের দোকানদারদের 65 জন সন্তান ও তাদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। এককালীন শিক্ষাবৃত্তি, ক্রেস্ট, সনদপত্র ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের হাতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, এমজিআইয়ের চিফ অ্যাকাউন্টস অফিসার মোহাম্মদ রহমতুল্লাহ খন্দকার ও চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আতিকুজ্জামান খান সহ এমজিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্বাস্থ্যসেবায় সরকারি বেসরকারি অংশীদারিত্বে দেশের উন্নত চিকিৎসা ব্যবস্থার অগ্রগতির লক্ষ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হল বাংলাদেশ হেলথ এনক্লেভ। উন্নত স্বাস্থ্যসেবা সমৃদ্ধ দেশ শিরোনামে হোটেল সোনারগাঁওয়ে এটির আয়োজন করে বণিক বার্তা। জনগণের আস্থা ফেরাতে করণীয় ভাবতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আর দেশের মানুষ সুস্থ না থাকলে সব উন্নয়ন অর্থহীন হয়ে যাবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, স্বাস্থ্য সচিব সাইদুর রহমান সহ হাসপাতাল ও ফার্মাসিউটিক্যালস মালিক এবং খ্যাতনামা ডাক্তাররা। গুম, খুন, ক্রসফায়ারের মতো মানবাধিকার লঙ্ঘন এড়াতে র্যাব, পুলিশ সহ সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ সংস্কারের দাবি জানালো ইসলামী ছাত্র শিবির। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুম হওয়া নেতাকর্মীদের স্মরণে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ দাবি জানান ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। কেন্দ্রীয় থেকে ওয়ার্ড প্রতিটি পর্যায়ে ছাত্র শিবিরের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে জানিয়ে যারা আবার শিবিরকে হত্যাযোগ্য করার অপচেষ্টা করছে তাদের ব্যাপারে আল্লাহর উপর ছেড়ে দেন জাহিদুল ইসলাম। গুমের সঙ্গে জড়িত প্রত্যেকের বিপক্ষে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেয়ার আহ্বানও জানান শিবির সভাপতি। দ্রুত সময়ের মধ্যে প্রতিটি গুমের ঘটনার সাথে জড়িত আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকল ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিতে হবে। বিগত ফ্যাসিস্ট আমলের সকল প্রকার আইনাঘরের বিস্তারিত তথ্য জনগণের সামনে উন্মুক্ত করতে হবে। বাংলাদেশের র্যাব, পুলিশ সহ সকল প্রকার আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ সংস্কার করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ গুম, খুন, ক্রসফায়ারের মতো মানবাধিকার লঙ্ঘনের অপরাধ সংঘটিত করতে না পারে। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।